আমি জানি না তাদেরকে কে নামিয়েছে, এই দেশে কোন কি ছিঁড়ে গেছিল, তারা কোন ছেঁড়া সাংবাদিক ছিল, and কি করে গেছিল বাংলাদেশ থেকে, কেন তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, বিদেশে গিয়ে কাউকে করছে। ওরা দেশে আসুক, এত বিপ্লব করা লোকজন দেশে এসে কিছু বলুক না। আমরা তো দেশে থেকে বলছি, আমরা দেশে থেকেই তো আজীবন বলে যাচ্ছি সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে, যখন যা সত্য সেটাই বলে যাচ্ছি। আমরা তো আমাদের তো কোনো পালাতে হয় না। পালিয়ে গিয়ে ভিউ ব্যবসা নিয়ে এগুলো যারা এই সমস্ত কথা বলে, এগুলো নিয়ে কথা বলতে আমি আগ্রহী না। এদেরকে এদের 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 প্রতি এরা যেগুলো করছে সেগুলো তো রেকর্ড থাকছে। আজকে যদি আমার কিছু হয় তাহলে ওই টোকাইকে ধরবে, যে এই টোকাই তো হুমকি দিয়েছিল একে হত্যা করার জন্য, তাহলে তাকে ধরবে। দেশের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যারা সরকারের সমালোচনা করছেন তাদের উপরে নানান ধরনের খড়গহস্ত নেমে আসতে পারে, নানান ধরনের নাজেহাল করা হতে পারে। কেন মানুষের মধ্যে এই উদ্বেগ উৎকণ্ঠা? এবং গণমাধ্যমের বিষয়ে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে, ইভেন সংবাদপত্র মালিক পরিষদ নোয়াবের পক্ষ থেকে যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। এসব বিষয় এটা হচ্ছে কতিপয় টোকাই যেগুলা সোশ্যাল মিডিয়াতে কিলবিল করছে, এগুলার হুমকি, এগুলা দেশ থেকে বিদেশ থেকে, এবং এগুলো সাংবাদিক নামদারি টোকা, এগুলোই হুমকি দিয়ে বেড়াচ্ছে। এছাড়া সরকারের তরফ থেকে আমি যদি বলি, আমি তো সরকারের তরফ থেকে কোনো হুমকি পাই নাই, কিন্তু এই টোকাইগুলোকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই, কিছু সরকারের নিয়ন্ত্রণে থাকলেও সরকার ব্যবস্থা নেয় না। সরকারের নাই, নিয়ন্ত্রণে নাই, এই জন্য বলছে যে ওই টোকাইগুলো সরকারকেও প্রশ্ন করে ওইভাবে, এই ইউনুস, এই অমুক, এই তমুক, এইভাবে অভদ্র ভাষায়। তো এই টোকাইগুলো যখন এই ধরনের মানে কথা বলে, তখন আমি মনে করি যে আমাকে যে বলছে সেটা তাহলে আমার ইগনোর করাই উচিত। সেই দিক থেকে ইয়ে করি। তবে যারা এখানে সমবেদনা জানাচ্ছেন বা সহমর্মিতা জানাচ্ছেন বা সাবধানে থাকেন, অনেক ধন্যবাদ যে তারা আমাদের জন্য একটু ফিল করেন। তারা মনে করেন যে আমরা বোধহয় অনিরাপদ এই জন্য। এবং কিছু কিছু টোকাই আবার ইয়েও করে, যে বলে যে এবার দেখা যাবে, একে গ্রেপ্তার করে না কেন। তারপরে আবার কিছু টোকাই বলে যে এখন চুপ হয়ে গেছে, কিছু বলবে না, মানে উস্কানি দেওয়া। বাট আমি আমার তরফ থেকে বলবো, আমি যেভাবে আছি সেভাবে আছি এবং ওইভাবে থাকতে চাই আগামী দিন। এবং সরকারের তরফ থেকে আমাকে পার্সোনালি কোনো প্রেশার দেওয়া হয় নাই। যদি দিয়ে অবশ্যই জানাবো, সেটা তো অবশ্যই শেয়ার করবো, কিন্তু না দিলে আমি কেন খামাখা বলবো যে সরকার আমাকে চাপ দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। আমি তো দেখছি যে সরকারকেও চাপ দিচ্ছে এই টোকাইগুলো, শুধু আমাকে না। আমি কিভাবে সরকারকে শুধু ব্লেম দেবো? বাস্তবতা তো এটি, যেই টোকাইদের কথা বলছেন, যেই পলাতক কিছু মানুষের কথা বলছেন, তারা ওহী নাজিল করছে, দার্শনিকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সে তাদের কথাই তো সরকার প্রাধান্য দিচ্ছে, সরকার শুনছে। সেইখান থেকে কি সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা, আপনি যদিও শুরুতে বলেছেন তার তো কিছু ভিত্তি আছে, এবং এই উদ্বেগ উৎকণ্ঠা আরো বেশি জাগে কিনা যখন দেখা যায় যে তাদের কথাই সরকার কোনো কোনো ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে এবং তারা যা বলছে শুনছে। তারা যা বলছে সেটা হয়ে যাচ্ছে, তারা মব লিঞ্চিং এর মানে করতে পারছে, সরকার সেটা প্রিভেন্ট করছে না। এই জায়গায় তখন মনে হয় যে সরকার বোধহয় ওদেরকে সমর্থন করছে। এই জায়গায় মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে, সরকার যে আসলে একটা অথর্ব, সরকার যে আসলে কিছুই করছে না, সরকার এদিকও না ওইদিকও না, সরকার যে এখন ওই যে ইয়েতে আপনার সিপিডির যে ভট্টাচার্য যেটা বলছিল যে মানে হ্যাঁ দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলছিল, এত সহজ সরল, এত সহজ সরকার আমি আর দেখি। সরকার যদি এগুলো প্রিভেন্ট করতো, বিশেষ করে 32 নম্বর ভাঙার প্রতি যে হুমকি ছিল, সেটা একদম বড় ধরনের একটা ইভেন্ট ছিল। সরকার যদি ওইটাকে প্রিভেন্ট করতো, তাহলে মানুষ মনে করতো যে সরকার এগুলোকে সাড়া দেয়, যে এই জঙ্গি গোষ্ঠী, তারপরে মব গোষ্ঠী, এই টোকাই ইউটিউবার, পলাতক ইউটিউবার, এদের 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 কথাকে সরকার পাত্তা দেয় না। সরকার তার নিজস্ব নীতিতে চলে। সরকার এটা করে নাই বলে মানুষের মধ্যে একটু ভুল বার্তা যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সরকার এটা চাইতেছে, সরকার মতামত, সরকার অনেকের গলা টিপে ধরতে চাচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এখনো কিছু টোকাই এবং কিছু অপদার্থ এবং কিছু নিজের পা চাটা লোকজন, সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। পিআইবির মতো একটা প্রতিষ্ঠান নিজের দলীয় দালালকে বসিয়েছে। এরকম বহু জায়গা আছে। আপনি দেশের বাইরে যে সমস্ত নিয়ম, সবগুলো একই অবস্থা। তার ইউনো সেন্টারের সাথে ঘনিষ্ঠ লোকজনকে সরকার এখানে বসিয়েছে। এইগুলোর জন্য আপনি সরকারকে দায়ী করেন কেন? একটা যোগ্য লোকদেরকে বাদ দিয়ে অযোগ্য অথর্ব লোকদেরকে এখানে বসাবে। কিন্তু কোন বেসরকারি প্রতিষ্ঠানে কাকে কে বসিয়েছে সেই জন্য আপনি তো সরাসরি দায়ী করতে পারেন না। সরাসরি আমি দায়ী করবো শুধু সরকার নিজের ক্ষমতা যেখানে আছে সেখানে। যেগুলোকে বসিয়েছে সেগুলো তো আমি দেখেছি যে সরকার বসায় না, এগুলো মালিক বসিয়েছে। এখন মালিক বলতে পারে আমাকে বিএনপির তরফ থেকে চাপ দেওয়া হয়েছে, আমাকে জামাতের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে। তো চাপ দিতে আপনাকে পারে কেন?
কারণ আপনার সেই দুর্বলতা আছে, আপনার সেই মেরুদণ্ড নাই, আপনি সে অপরাধ করেছেন, কিংবা আপনি সুবিধা নেবেন সরকার পরিবর্তনের পর, বা সরকার পরিবর্তন হয়ে গেছে এখন আওয়ামী লীগের দরকার নাই, আওয়ামী দালালকে আপনার দরকার নাই, এখন বিএনপি দল দরকার, জামাতি দালাল দরকার। সেই হিসেবে আপনি যে তালিকা দিলেন, এতগুলো প্রতিষ্ঠানের প্রধান কথা চেঞ্জ হয়েছে, সেটাই চিত্র। এই জন্য সরকারকে আমি এককভাবে কিভাবে দায়ী করব? আমি এটাতে দায়ী করব নিশ্চয় আমিও দায়ী করছি না, কিন্তু বাস্তবতা এটি যে আমাদের গণমাধ্যম মালিকদের মেরুদণ্ড নেই, অথবা তাদের ব্যবসায়িক স্বার্থ দেখার জন্য তারা যখন যেদিকে হাওয়া সেদিকে তারা চলে, এটি চরম বাস্তবতা। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা অভয়ের পরিবেশ নিশ্চিত করা যেত, এই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেনি বিধায় তারা এদিকে যাচ্ছে। যেমন আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, আমরা এর আগে দেখেছি অন্তত 2024-এর 5 আগস্ট পর্যন্ত খুব সেন্সিটিভ ডে এবং ইম্পর্টেন্ট ডে গুলোতে, স্বাধীনতা দিবস, শহীদ দিবস কিংবা বিজয় দিবসে, যেই ডগি উঠতো টেলিভিশন চ্যানেল গুলোতে, কালো পতাকা শহীদ দিবসে, কিংবা স্মৃতিসৌধের সিম্বলিক ডগি উঠতো, অথবা পত্রিকাগুলো বাম পাশে এক লাইনে ইতিহাস নির্ভর যে কলামগুলো লেখা হতো, সেগুলো কিন্তু হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও দেখিনি 2024-এর 5 আগস্টের পরে। এটা তারা, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন একটি প্রতিষ্ঠান ছিলাম 5 আগস্টের পর পরে, সরকার কিন্তু নির্দেশনা দেয়নি, তারপরও ওই প্রতিষ্ঠান এই কাজগুলো করেনি। কেন করেনি? মানে একই তো কথা দাঁড়াচ্ছে। আমি যেটা বললাম, আপনার মেরুদণ্ডহীন মালিক পক্ষ এটা করছে না, সরকারকে বলেছে তুমি এটা দিচ্ছ কেন, এটা দিয়েছো কেন, সরকার তো বলেনি। আমি সেটাই বলছি আসলে যে সরকার তাহলে ওই পরিবেশটা নিশ্চিত করতে পারেনি, নির্ভয় বা অভয় পরিবেশটা নিশ্চিত করতে পারেনি। সরকার নির্ভয় পরিবেশের বিষয় তো না, সরকার নির্ভয় পরিবেশ ওই জায়গায় যে আপনি এটা যদি লাগিয়ে ফেলেন, আপনি এমন একটা কাজ করেছেন যেটা মনে করেন এখন জনকণ্ঠ দখল, এখানে সরকারের ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, সরকারের দালালরা এখানে ইনভলভ আছে, জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে, এই জাতীয় কথাবার্তা বলতেছে। সরকার এখানে কি করবে? সরকার এখানে যদি নিজেদের উদ্যোগ নেয় তাহলে ঠিক আছে, আমরা উদ্যোগ নিয়েছি এখানে। কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের কথা বললেন, সেই প্রতিষ্ঠানের মালিক যদি আগে চোর ডাকাত হয়ে বদমাশ হয়ে বিদেশে পালিয়ে থাকে, এখন এসে টেলিভিশন দখল করে, তো তার তো ওই টেলিভিশন দখল করার জন্য তার দরকার, যে চেয়ারম্যান হিসেবে পালিয়েছিল, হ্যাঁ, অপকর্ম করে পলাতক হওয়ার পরে 5 আগস্টের পরে এসে সেই চেয়ারম্যান টেলিভিশন দখল করেছে, সেই টোকাই সাংবাদিক কতগুলোকে রেখে স্বাধীনতার বিরুদ্ধে প্রচার করছে তার টেলিভিশনে। তো যদিও তার টেলিভিশন শেখ হাসিনাই দিয়ে গেছিল, এই দেশের প্রথম টেলিভিশন সেটা। তো এই দায়িত্ব কার? এই দায়িত্ব থেকে আপনি কি সেই সাংবাদিক ওই সরকারকে দায়ী করবেন? সরকারকে বলছে এটাতে করো, তার কথা বলে নাই। সো আমি মনে করি যে এই সমস্ত অপকর্ম ওই মালিকরাই করছে। আমরা সব সময় মালিকদেরকে ধোয়া তুলসী পাতা ভেবে শুধুমাত্র এদেরকে দায়ী করছি। সরকার একটা জিনিস এখানে শুধুমাত্র দায়ী, যদি কোনো মব হুমকি দিয়ে থাকে যে আমি এই টেলিভিশন দখল করতে যাচ্ছি, এই টেলিভিশনের অমুককে এই পদ থেকে সরাও, সরকার সেই জায়গায় তারা মব নিয়ে গিয়েছে, সরকার তাদেরকে সরায় নাই। আমি তো দেখেছি প্রথম আলো, ডেলি স্টারে মব গিয়েছিল, সরকার ভালোভাবে সেটা প্রিভেন্ট করেছে। আর কোন প্রতিষ্ঠানে তো মব যায় নাই যে সরকার প্রিভেন্ট করে নাই, সেরকম ঘটনা তো ঘটে নাই। মব যাওয়ার আগে আপনি সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন, তাহলে আপনি কিভাবে সরকারকে দায়ী করেন? ঠিক আছে, আমি অবশ্যই এখানে আপনার সঙ্গে একমত, কিন্তু জনগণ ধরনের হুমকি তো নানান মাধ্যমে পাওয়া যাচ্ছে। আমরা যারা কথা বলছি, আপনি সহ, প্রথমে উল্লেখ করলাম যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করার দাবি জানাচ্ছে, কেউ কেউ কন্টেন্ট তৈরি করছে রীতিমতো। এবং এরকম তো আমার ক্ষেত্রেও বলা হলো, জমকে যদি বিতাড়িত না করা হয় ফ্যাসিবাদের দোষর হিসেবে, তাহলে এই মব লিঞ্চিং একটা ইঙ্গিত দেওয়া হলো। আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে যে কেন এখনো পর্যন্ত আপনি জীবিত আছেন। মাহমুদ কামালের উদ্দেশ্যে বলা হচ্ছে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। রীতিমতো শুধু যে কয়েকটা কমেন্ট করে নয়, রীতিমতো কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এরা কারা? এদের পরিচয় কি? এরা কাদের হয়ে কাজ করছে? কেউ কি এদেরকে নামিয়েছে বিশেষ উদ্দেশ্যে, নাকি স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করছে? আপনার কি মনে হয়? আমি জানি না তাদেরকে কে নামিয়েছে, এই দেশে কোন কি ছিটে গেছিল, তারা কোন ছেঁড়া সাংবাদিক ছিল, কি করে গেছিল বাংলাদেশ থেকে, কেন তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, বিদেশে গিয়ে কাউকে করছে। ওরা দেশে আসুক, এত বিপ্লব করা লোকজন দেশে এসে কিছু বলুক না। আমরা তো দেশে থেকে বলছি, আমরা দেশে থেকে তো আজীবন বলে যাচ্ছি সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে, যখন যা সত্য সেটাই বলে যাচ্ছি। আমাদের তো কোনো পালাতে হয় না, পালিয়ে গিয়ে ভিউ ব্যবসা নিয়ে যারা এই সমস্ত কথা বলে, এগুলো নিয়ে কথা বলতে আমি আগ্রহী না। এদের প্রতি এরা যেগুলো করছে সেগুলোতে রেকর্ড থাকছে। আজকে যদি আমার কিছু হয়, তাহলে ওই টোকাইকে ধরবে যে এই টোকাই তো হুমকি দিয়েছিল একে হত্যা করার জন্য, তাহলে তাকে ধরবে, তাকে ধরা হবে। তখন আমি কি দিত ওই টোকার জন্য? আমি আনিস আলমকে তালেবানদের কাছ থেকে এসকেপ হয়ে চলে এসেছি, তালেবানরা আমাকে অ্যারেস্ট করেছিল, সেখান থেকে আসা লোক, আমি বাগদাদে বোমার মধ্যে রিপোর্ট করা লোক। এই সমস্ত টোকাইদের হুমকিকে আমি গায়ে মাখা টাইম আছে?
ওখানে হুমকি দেবে মৃত্যুর জন্য। মৃত্যু তো একদিন হবে। আমি কি কাপুরুষ যে আমাকে পিছন থেকে এসে মেরে দিল, আমি কি পিছন থেকে মারতে পারবি, সামনে থেকে তো কেউ মারতে পারবে না। আর মারতে তো হবে, মরা তো যাবে একদিন না একদিন। তাই বলে সত্য বলার জন্য যদি মরে যায় তাহলে তো অসুবিধা কি? সত্য বলতে তো ইয়ে নাই। আমি তো রাজাকারের বাচ্চা হিসেবে মরতে চাই না, রাজা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে তো মরতে চাই না, মানুষকে গালাগালি করে অসম্মান করে কন্টেন্ট তৈরি করে সাংবাদিক নাম দিয়ে তো বাঁচতে চাই না। সে আমি আর বেশি কিছু বলতে চাই না, এই সমস্ত টোকাইদের নিয়ে কথা বলার আমার টাইমও নাই। কিন্তু টুকারায় তো যা ঘটনার অনেক কিছু ঘটে এসেছে, যেমন ধরুন গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, প্রকাশ্যে জবাই করে হত্যা করা হলো একজন সাংবাদিক, এবং সেই সাংবাদিকের প্রোফাইলে যদি আপনি যান, আমি যেমন দেখেছি সরকার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং এনসিপির বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের তিনি বিরোধিতা করছিলেন। এখন বলা হচ্ছে যে কোনো একটা ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে তো তাকে সন্ত্রাসী হামলা শিকার হতে হয়েছে, কিন্তু তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। এবং সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে, অনেক সাংবাদিককে মেরে ক্ষেত্রে দেওয়া হচ্ছে তার পাথর দিয়ে। এইগুলো থেকে তাহলে যখন সরকার কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে না, তখন আমাদের কি করণীয় থাকে? সরকার ইন জেনারেল সাংবাদিকদের প্রোটেকশনের ব্যবস্থা করা উচিত, কিন্তু ঘরে ঘরে গিয়ে কিভাবে প্রোটেকশন করবে? আপনি যে সাংবাদিকের কথা বলেন তুহিন, তাকে নিয়ে কালকে আমি লিখেছিলাম আক্ষেপ করে, সে একটু বোকামি করেছে, তার কাছে একটা ফুটেজ আছে, সেটা চেয়েছে, সেটা তার জীবন থেকে মূল্যবান হয়ে গেল কেন? সেটা কেন দিবে না? সে সে হানি ট্র্যাপের ঘটনার ভিডিও করেছে, ভিডিও কেন করবে সে? এবং ভিডিও করেছে ভালো করা, তুমি গোপনে করতে পারো, যেহেতু এটা প্রকাশ হয়ে গেছে তাহলে সেটা দেওয়া উচিত ছিল। আমি এখানে ষড়যন্ত্র তত্ত্বে কোনো বিশ্বাস করি না। সে মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছিল বা অমুকে এই জামাতকে গালি দিয়েছিল এই জন্য তাকে হত্যা করে, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি স্রেফ এটা ইনসিডেন্ট, এবং পুলিশ যে ভাষ্য এখানে দিয়েছে আমি সেটা বিশ্বাস করি, কারণ এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ আমি একজন লোককে কোপাচ্ছি, আমি একজন লোককে মারছি, সেই দৃশ্য আপনি নিয়েছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আমাকে দিয়ে দেন, সেটা আপনি দিচ্ছেন না। সেই আমি যদি ওই ক্রিমিনাল হই, সেই প্রতিশোধ আমি নিতে পারি। এটা উন্নত দেশেও হতে পারে, এটা যদি বাংলাদেশে তা না। উন্নত দেশে যেটা হয় সেটা হচ্ছে আমার উপর সে প্রতিশোধ নেবে অপ্রকাশ্যে, আর বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসনে সেটা নিচ্ছে প্রকাশ্যে। পার্থক্য হচ্ছে এটাই। কিন্তু ক্রিমিনালরা সবসময় রিভেঞ্জ এভাবেই নেয়, এটা নতুন কিছু না। তো আমি এই ঘটনাকে মনে করি না যে তুহিনের ঘটনা দিয়ে মনে করি না যে সরকার সাংবাদিকদের প্রোটেকশন নিচ্ছেন না। সরকার তো সারা দেশের মানুষের প্রোটেকশন নিচ্ছেন না। 200-এরও বেশি মানুষকে কুপিয়ে তো হত্যা করা হয়েছে 5 আগস্টের পর থেকেই। তো ওদের জীবন কি জীবন না? শুধু সাংবাদিকের জীবনটাই জীবন?